সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স থার্ড ইয়ারের রসায়ন বিভাগের স্নাতকের ছাত্রছাত্রীদেরকে অর্গানোমেটালিক্স অ্যান্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অর্থাৎ সন্নিবেশ এবং জৈব ধাতব রসায়নের আজকের পার্ট নাম্বার 4 সে লেকচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোমাদেরকে গত লেকচারে তোমাদের বইয়ে সন্নিবেশ রসায়নের দ্বিতীয় অধ্যায়টি শুরু করেছিলাম। প্রথম অধ্যায় আগেই পড়িয়েছি। দ্বিতীয় অধ্যায়ে সন্নিবেশ যৌগের যে বেসিক ধারণা, মৌলিক ফান্ডামেন্টাল কনসেপ্ট অন কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেটি প্রথম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকে দ্বিতীয় ক্লাস হবে। আজকের ক্লাসে আমি মূলত তোমাদেরকে চিলেট যৌগসমূহ, এদের সংজ্ঞা, শর্ত, বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো। চিলেট প্রভাব কি সেটি জানাবো। একদন্তি লিগেন্ডের চেয়ে চিলেট লিগেন্ডযুক্ত জটিলের স্থায়িত্ব বেশি কেন সেটি আলোচনা করব। কিছু যৌগের আইইউপিএসসি নামকরণ দেখাবো, কিন্তু সেটি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব নামকরণের ব্যাপারে। এরপর সন্নিবেশ যৌগের সমানতা নিয়ে একটু আলোচনা করব। এই হচ্ছে আজকের লেকচারের সিনপসিস। তোমরা যদি একটু ফলো করো, আমার মনে হয় ভালো করে শিখতে পারবে। প্রথমে আমি চিলেট যৌগ কাকে বলে সংজ্ঞা, শর্ত এবং বৈশিষ্ট্য বলছি। আসলে একদন্তি লিগেন্ড অপেক্ষা যদি দ্বিদন্তি বা বহুদন্তি লিগেন্ড ব্যবহার করে বিষমচাক্রিক বলয় আকার জটিল যৌগ তৈরি করা যায়, তাহলে সেই যৌগটিকে আমরা চিলেট যৌগ বলে থাকি। আর এক্ষেত্রে ব্যবহৃত সেই বহুদন্তি লিগেন্ডটিকে আমরা চিলেট লিগেন্ড বলে থাকি। এই শর্ত হচ্ছে যে সাধারণত এখানে 5টি বা 6টি পরমাণু যুক্ত থাকে, কেন্দ্রীয় ধাতব পরমাণু সহ। অনেক ক্ষেত্রে দেখা যায় 7টি পরমাণু থাকতে পারে। এবং আমাদের আয়তনভিত্তিক এবং ভরভিত্তিক বিশ্লেষণে এই চিলেটিং যৌগের গুরুত্ব অপরিসীম, কেননা এগুলো বিভিন্ন প্রকার ইন্টারফেয়ারিং আয়নগুলোকে রিস্ট্রেইন করার জন্য বা অবদমন করার জন্য এই লিগ্যান্ডের বহুবিধ সুবিধাজনক ব্যবহার রয়েছে। শর্তের মধ্যে বলতে পারি, চিলেট যৌগ তৈরি করতে হলে অবশ্যই লিগ্যান্ডটিকে বিষমচাক্রিক বহুদন্তি লিগ্যান্ড হতে হবে। ধাতব ক্যাটায়নের আকার সুবিধাজনক ক্ষুদ্রাকার হতে হবে। যে দ্রাবক ব্যবহার করব তাতে দ্রবীভূত হতে হবে। মুক্ত শক্তির কমিয়ে আনার ক্ষমতা থাকতে হবে, মুক্ত শক্তি হ্রাস করার ক্ষমতা থাকতে হবে। এবং বৈশিষ্ট্যগুলো এরকমই। সাধারণত আমাদের চিলেট যৌগে 6টি বা 7টি পরমাণু যুক্ত থাকবে। এরা খুব সুস্থিতিশীল হবে, এরা জলীয় দ্রবণে দ্রবণীয় হবে এবং এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে। এখানে একটি চিলেটিং যৌগ আমি এঁকে রেখেছি। কপারের সঙ্গে, কপার কিপ্রিক আয়নের সঙ্গে দুই দিক থেকে দুটি ইথিলিন ডাইএমিন লিগ্যান্ড অর্থাৎ চিলেটিং লিগ্যান্ড যুক্ত হয়ে আমার দুই দিক থেকে যুক্ত হয়ে একটি চিলেটিং যৌগ তৈরি করেছে, চিলেট যৌগ তৈরি করেছে। চিলেট প্রভাব কি? আসলে একদন্তি লিগ্যান্ডের চেয়ে, একদন্তি লিগ্যান্ড দিয়ে সৃষ্টি হওয়া জটিল যৌগের চেয়ে বহুদন্তি বা দ্বিদন্তি চিলেটিং লিগ্যান্ড দিয়ে তৈরি হওয়া চিলেট যৌগগুলো অধিকতর সুস্থিতিশীল হওয়ার এই প্রক্রিয়াটিকে, এই বৈশিষ্ট্যটিকে আমরা বলে থাকি চিলেটিং প্রভাব। এর ফলে যেটি ঘটে আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের হেক্সা অ্যাকুও কোবাল্টিক আয়নের সঙ্গে অ্যামোনিয়া 6 অণু বিক্রিয়া করছে, ফলে পানির জায়গাতে অ্যামোনিয়া রিপ্লেস হয়ে যাচ্ছে, হেক্সা অ্যামিন কোবাল্টিক আয়ন তৈরি হচ্ছে এবং পানিটা রিপ্লেস হয়ে সরে যাচ্ছে। কিন্তু তাতে দেখা যাচ্ছে অ্যামোনিয়া একটি সাধারণ একজোড়া ইলেকট্রন দানকারী লিগ্যান্ড। ওয়ারেস পরের উদাহরণে আমি দেখাচ্ছি যে হেক্সা অ্যাকুও কোবাল্টিক আয়নের সঙ্গে যখন ইথিলিন ডাইএমিন 3 অণু সংযুক্ত হচ্ছে, এটি দ্বিদন্তি লিগ্যান্ড হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যে এখানে 3 অণু ইথিলিন ডাইএমিন এসে যখন কোবাল্টিক আয়নের সঙ্গে যৌগ তৈরি করেছে, তখন পানিটা সরে গেছে এবং এই দুটি বিক্রিয়াতে দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আয়নের সংখ্যা বেড়ে যায়, যে কারণে দ্রবণে, জলীয় দ্রবণে এন্ট্রপির পরিমাণ বেড়ে যায়। এবং এন্ট্রপি বেড়ে যাওয়ার কারণে এই যে আমরা থার্মোডাইনামিক্সের এই সূত্র শিখেছি, মুক্ত শক্তির পরিমাণও হ্রাস পায়। দেখো, যদি এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে টি ডেল্টা এস এর পরিমাণ এটি বড় হয়ে যাবে। ডেল্টা এইচ থেকে অর্থাৎ মুক্ত শক্তি থেকে এটি বড় অংশ বাদ গিয়ে ডেল জি নট এর পরিমাণ হ্রাস পাবে। আর ডেল জি নট যত কমে যাবে, বিক্রিয়ায় সাম্যাবস্থা কিন্তু তত দ্রুত অর্জিত হবে। সাম্য ধ্রুবকের মান, এই যে লন কে, সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। চিলেটের স্থায়িত্ব সম্পর্কে যদি বলি, কখন চিলেট যৌগ স্থায়িত্ব লাভ করে বা চিলেটিং যৌগসমূহ স্থায়িত্ব লাভ করার শর্তগুলো কি কি, সেই কথাতে যদি যাই, তাহলে পরে আমরা বলতে পারি অবশ্যই 5টি বা 6টি পরমাণু দিয়ে গঠিত হওয়া চিলেটিং যৌগগুলা যখন তৈরি হয়, তখন সেগুলো সাধারণত চিলেট যৌগগুলো স্থায়ী হয় বা সুস্থিত হয়। এছাড়া চিলেটিং লিগ্যান্ডে
যদি অসম্পৃক্ত কোনো অংশ থাকে তাহলে পরে দেখা যায় অসম্পৃক্ত অংশ থাকলে তার পরমাণুর সংখ্যা সাধারণত বৃদ্ধি পেয়ে 6টি বা 7টি হয়। অসম্পৃক্ত পার্ট না থাকলে সাধারণত 5টি বা 4টি পরমাণু যুক্ত থাকে। সেক্ষেত্রে এই যৌগগুলো কম সুস্থিত হয়, অধিক সংখ্যক পরমাণু থাকার কারণে এগুলো বেশি সুস্থিত হয়। এছাড়াও চিলেটিং লিগ্যান্ডের ডেনসিটির উপরও চিলেটিং যৌগের স্থায়িত্ব নির্ভর করে। এছাড়া স্টেরিক প্রভাবের কথা বলতে পারি যে বড় আকারের চিলেটিং লিগ্যান্ডের চেয়ে একটু অপেক্ষাকৃত ক্ষুদ্রাকারের চিলেটিং লিগ্যান্ড অধিকতর সুস্থিতিশীল যৌগ, জটিল যৌগ তৈরি করতে সাহায্য করে। এই হচ্ছে চিলেট যৌগের স্থায়িত্বের 4টি শর্ত। শিখে রাখবে, পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে। একদন্তি লিগ্যান্ডের চেয়ে চিলেট লিগ্যান্ড যুক্ত জটিলের স্থায়িত্ব বেশি কেন? আমরা চিলেটিং যৌগের ব্যাখ্যা দিয়েছি, এখন বলবো যে স্থায়িত্বটি বেশি হয় কেন। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের যখন জটিল মাত্রিক টাইট্রেশন করি আমরা, তখন দেখা যায় চিলেটিং যৌগগুলা ব্যবহার করলে আমাদের এই প্রক্রিয়াটি দ্রুততর হয়, কিন্তু একদন্তি লিগ্যান্ড ব্যবহার করলে সেটি ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। 2 নম্বর কথা হচ্ছে একদন্তি লিগ্যান্ড সাধারণত কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে খুব দ্রুত সংযুক্ত হয়ে যায়, কিন্তু যৌগটি অত স্থিতিশীল হয় না। 3 নম্বর কথা হচ্ছে যে একদন্তি লিগ্যান্ড ব্যবহার করলে গড় মুক্ত শক্তি হ্রাসের পরিমাণ কম হয়। অপেক্ষাকৃত চিলেট লিগ্যান্ড যুক্ত যদি জটিল যৌগ তৈরি করি আমরা, তাহলে সেগুলোর ক্ষেত্রে গড় মুক্ত শক্তি হ্রাসের পরিমাণটি বেশি হয়ে থাকে, ফলে যৌগটি স্থিতিশীল হয়। এরপর আমাদের বোর্ডের পরীক্ষাতে আইইউপিএসসি পদ্ধতিতে জটিল যৌগের নামকরণ আসে। আমি কয়েকটি যৌগ রেখেছি, এখানে দেখো প্রথম যে যৌগটি সেটি রেখেছি। দেখো এখানে নাইট্রাইটো লিগ্যান্ড আছে, নাইট্রাইটো লিগ্যান্ড 3টি আছে, তাই বলবো ট্রাই নাইট্রাইটো, ট্রাই অ্যামিনো কোবাল্টিক আয়ন। এবং কোবাল্টিকে +3 কেন? অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0 লিগ্যান্ড হিসেবে, নাইট্রাইটো মূলক 3টি আছে অতএব -3, সেটিকে কাউন্টার ব্যালেন্স দেওয়ার জন্য অবশ্যই কোবাল্ট +3 হবে। অতএব কোবাল্ট লেখার পরে ব্র্যাকেটের মধ্যে 3 লিখে দিতে হবে। এরপরেরটা হচ্ছে আমাদের লিথিয়াম টেট্রাহাইড্রাইডো অ্যালুমিনেট। দেখো 4টা হাইড্রাইড এখানে -4, অ্যালুমিনিয়াম +3, তার সঙ্গে ব্যালেন্স করেছে লিথিয়াম +1। কেন্দ্রীয় ধাতব আয়নের অবশ্যই জারণ সংখ্যা খেয়াল করবে। এখানে আছে তোমার পটাশিয়াম, তারপরে ভিতরে আছে প্লাটিনাম, তাই না? প্লাটিনাম আছে, কিন্তু তার আগে ভিতরে যে অংশটা সিএনএস, এটাকে আমরা বলি থায়োসায়ানো, হেক্সা থায়োসায়ানো, হেক্সা থায়োসায়ানো পটাশিয়াম প্লাটিনেট। এই প্লাটিনেট যৌগে আবার কি আছে? 4টা চার্জ আছে। দেখো 6টা থায়োসায়ানো আছে -6, পটাশিয়াম 2টা হচ্ছে +2, অতএব প্লাটিনাম কত? +4 অবশ্যই ব্র্যাকেটে রোমান হরফে 4 লিখে দিতে হবে। এরপরে ডাই অ্যামোনিয়াম, এর ভিতরে কি আছে? দেখো পেন্টা ফ্লুরো অ্যাকুওফেরেট, এবং এখানে চার্জ দেখিয়েছি 5টা ফ্লোরাইডে -5, পানির কোনো চার্জ আসবে না, 0, এবং বাইরে 2টা অ্যামোনিয়াম আছে, অতএব আয়রনটি এখানে অবশ্যই ফেরাস নয়, এটি ফেরিক আয়ন উপস্থিত আছে। অতএব ফেরেট লেখার পরে আয়রনের ব্র্যাকেটে 3 লিখে দিতে হবে রোমান হরফে। তাই আইইউপিএসসি নামকরণ আরো সহজ হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে টোটাল যে 15টি নিয়ম আছে সেই 15টি নিয়ম শিখিয়ে দিব, এবং তাতে তোমাদের নামকরণ সহজ হয়ে যাবে। আসছে সন্নিবেশ যৌগের সমানতা। জৈব যৌগের মতন সন্নিবেশ যৌগে এক এবং অভিন্ন আণবিক সংকেত থাকলেও তাদের ভিতরে লিগ্যান্ডের ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্নতা জনিত কারণে দেখা যায় ভিন্ন ভিন্ন কনফরমেশন সৃষ্টি হয়, এবং একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন কাঠামোতে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্য বিশিষ্ট যৌগগুলাকে আমরা বলি জটিল যৌগের ক্ষেত্রে সমানুবলী, এবং এই নৈসর্গিক ব্যাপারটিকে অর্থাৎ ধর্মের এই ভিন্নতার ব্যাপারটিকে, ভৌত রাসায়নিক ধর্মের ভিন্নতার ব্যাপারটিকে আমরা সমানতা বলে থাকি। এটিও 2 ধরনের, গাঠনিক সমানতা অর্থাৎ জৈব যৌগের মতনই এখানেও আমাদের স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানতা এবং স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম আবার আলোক সমানতা এবং জ্যামিতিক সমানতা, যেটি তোমরা উচ্চ মাধ্যমিকে জৈব যৌগের ক্ষেত্রে পড়েছো। এই 2 ধরনের আছে, আমি আলোচনা করব। আজকে আমি দেখাতে চাচ্ছি গাঠনিক সমানতা কি কি রকম হয়। কনফরমেশনীয় গাঠনিক সমানতা, বন্ধন গাঠনিক সমানতা, যোজ্যতা গাঠনিক সমানতা, পলিমারকরণ সমানতা, আয়নীকরণ সমানতা, বলয় আকৃতি সমানতা, দ্রাবক সমানতা, সন্নিবেশ সমানতা, লিগ্যান্ড সমানতা,
ইলেকট্রনীয় সমানতা এবং সমাহার সমানতা, এই মোট 11-12 ধরনের গাঠনিক সমানতা রয়েছে। তার মধ্যে কয়েকটির উদাহরণ আমি এখানে এনেছি। প্রথমেই আমি তোমাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটিকে বলছি আমি কনফরমেশনীয় সমানতা। তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটি যৌগ আছে নিকেলে। প্রথমটিতে আমি দেখিয়েছি, এখানে এই যৌগটির নাম হচ্ছে বিস, এখানে বিস, তারপরে ফসফরাস আছে সেটি হবে ফসফো, এবং তারপরে ইটি মানে ইথাইল, তারপরে আছে ফিনাইল, এখানে দুইটি ফিনাইল আছে সেজন্য বিস শব্দটি আসবে। বিস শব্দ এসে দুইটা লিগ্যান্ড আছে সেজন্য এটি আসবে, এখানে ডাইফিনাইল শব্দটি আসবে, বিস ডাইফিনাইল। তাহলে এখানে হবে বিস ফসফো ইথাইল ডাইফিনাইল ব্রোমো নিকেল, ব্রোমো নিকেল। তাহলে এখানে আমাদের এই যে কাঠামো, এটি চতুস্তলকীয় কাঠামো, পিরামিডাল কাঠামো, এবং এটির কালার হচ্ছে সবুজ প্যারাম্যাগনেটিক। কিন্তু পাশের যৌগটা সমতলীয় বর্গাকার, এটির কাঠামো বাদামি এবং ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন। অতএব একই আণবিক কাঠামো বিশিষ্ট হলেও, একই আণবিক সংকেত থাকলেও তাদের মধ্যে দেখতে পাচ্ছি কালারের দিক থেকে এবং বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্য রয়েছে। অতএব তাদের এই ধরনের সমানতাকে কনফরমেশনীয় সমানতা বলা হবে, যেহেতু তাদের কনফরমেশন বা গাঠনিক স্ট্রাকচারটি আলাদা, ভিন্ন ভিন্ন কনফরমেশন তারা ধারণ করেছে। পরে দেখো একটা যৌগ রেখেছি পেন্টা অ্যামিনো ব্রোমো কোবাল্টিক সালফেট যৌগ। সেটি যদি আয়নিত হয় জলীয় দ্রবণে তাহলে সালফেটটাকে বাইরে থেকে ছেড়ে দিবে, যেটি বেরিয়াম ক্লোরাইডের পরীক্ষাতে সাদা পদক্ষেপ দিবে, কারণ বেরিয়াম সালফেট তৈরি হবে। কিন্তু এটিরই ব্রোমিনটি যদি বাইরে থাকে, সালফেটটি যদি ভিতরে থাকে, তখন পেন্টা অ্যামিনো সালফেটো কোবাল্টিক ব্রোমাইড যৌগে তাহলে ব্রোমিনটা বাইরে চলে আসবে, এবং এই যৌগটা জলীয় দ্রবণে ব্রোমাইড আয়ন দিবে। সেটি টেস্ট করলে সিলভার নাইট্রেট দিয়ে টেস্ট করলে সিলভার ব্রোমাইডের একটু ঈষদাব হলুদাব পদক্ষেপ দিবে, যেটি এই আগের দ্রবণটি দিবে না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এখানে ব্রোমিন সালফেটের জায়গা পরিবর্তন জনিত কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পদক্ষেপও ভিন্ন ভিন্ন সৃষ্টি হচ্ছে। এটি আয়নীকরণের সাহায্যে সৃষ্টি হয়, অর্থাৎ দ্রবণে আয়ন সৃষ্টি করার সময় একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, অতএব এটিকে আয়নিক সমানতার পর্যায়ে ফেলা যায়। তারপরে নিচে আমি এখানে আরেকটি যৌগ রেখেছি, সেটিকে আমরা বলছি দ্রাবক, অর্থাৎ হাইড্রেট যুক্ত পানির অণু। সেটি ভিতরেও, কাঠামোর ভিতরে, অর্থাৎ আমাদের যে কোঅর্ডিনেশন স্পেয়ার আছে সেখানেও যুক্ত থাকতে পারে, বাইরেও যুক্ত থাকতে পারে। প্রথম যৌগটিতে 3টি ক্লোরাইড আয়ন বাইরে আছে এবং হেক্সা অ্যাকিও ক্রোমিয়াম ক্লোরাইড, এখানে পেন্টা অ্যাকিও ক্লোরো ক্রোমিয়াম ক্লোরাইড এবং হাইড্রেট যুক্ত আছে, এখানে অবশ্যই হাইড্রেট আছে, মনোহাইড্রেট যুক্ত আছে। আর এখানে হচ্ছে আমাদের টেট্রা অ্যাকুও ডাইক্লোরো ক্রোমিয়াম ক্লোরাইড এবং এখানে ডাইহাইড্রেট যুক্ত আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সংখ্যা বাইরের স্ফিয়ার থেকে কমে যাচ্ছে এবং ভিতরে কোঅর্ডিনেশন স্পেয়ারে একটা করে ক্লোরিন ঢুকছে। তাতে তাদের বৈশিষ্ট্য কিন্তু বর্ণ, প্রথম যৌগটি ভায়োলেট, পরের যৌগটি গ্রিন, এর পরের যৌগটি ব্ল্যাক গ্রিনিশ। এবং এই যৌগগুলো যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে টেস্ট করা হয় এবং যদি আমরা সিলভার নাইট্রেট টেস্ট করি, এখানে 3টি ক্লোরিন থাকার কারণে এটিও পদক্ষেপ দিবে, এটিও পদক্ষেপ দিবে, এটিও পদক্ষেপ দিবে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ দিবে। কিন্তু এইটিতে সালফিউরিক অ্যাসিড দিলে কোনো পানির অণু শোষিত হবে না, এটি থেকে 1 অণু পানির অণু শোষিত হবে, এটি থেকে 2 অণু পানির অণু শোষিত হবে। তো টোটাল মিলিয়ে পানির অণু 6টি আছে। ক্লোরিনও এখানে 3টি পরমাণু আছে, কিন্তু ক্লোরিনের অবস্থান কখনো আয়নিক স্পেয়ারে, কখনো কোঅর্ডিনেশন স্পেয়ারে ঢোকার কারণে ভিন্ন ভিন্ন কাঠামো তৈরি হয়েছে। এটিকে অবশ্যই আমরা দ্রাবক গাঠনিক সমানতা, অর্থাৎ হাইড্রেটেড গাঠনিক সমানতা বলতে পারি। এর পরেরটি লিগ্যান্ড বিনিময়। আমি সবার শেষে যেটি রেখেছি সেটি হচ্ছে M1 একটি ধাতু, তার সঙ্গে A হচ্ছে ভিন্ন একটি লিগ্যান্ড N সংখ্যক, তার সঙ্গে M2 ভিন্ন একটি ধাতু, তার সঙ্গে B অপর একটি লিগ্যান্ড N সংখ্যক যুক্ত থেকে যদি এরকম কাঠামো তৈরি করে, এবং তার পাশাপাশি যৌগটি যদি এখান থেকে M2 ধাতু A লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয় আর M1 ধাতু B লিগ্যান্ডের সঙ্গে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করে, তাহলে তাদেরকে অবশ্যই আমরা সেক্ষেত্রে বলতে পারবো এগুলি হচ্ছে আমাদের এক্ষেত্রে সন্নিবেশ সমানতার তৈরি করেছে, যেহেতু লিগ্যান্ড সমূহ বিনিময় করেছে। আমি একটি উদাহরণ দিয়েছি, কোবাল্টের সঙ্গে 4টি অ্যামোনিয়া এসে টেট্রা অ্যামিন কোবাল্টিক আয়ন, এটার সঙ্গে এখানে আছে হেক্সা সায়ানো ক্রোমিয়াম আয়ন, এখানে ক্রোমিয়ামের সঙ্গে আছে সায়ানাইড, কোবাল্টের সঙ্গে আছে অ্যামোনিয়া।
কিন্তু তারা যদি জায়গা পরিবর্তন করে ফেলে, অর্থাৎ কোবাল্টের সঙ্গে সায়ানাইড চলে আসে 6টি এবং ক্রোমিয়ামের সঙ্গে 4টি অ্যামোনিয়া জায়গা চেঞ্জ করে ফেলে, তাহলে এই যে দুইটি কাঠামো তৈরি হলো, এদেরকে আমরা যেহেতু লিগ্যান্ড বিনিময়ের সাহায্যে তারা তৈরি হয়েছে, এখানে এটিকে আমরা সন্নিবেশ স্পেয়ারের ভিতরে লিগ্যান্ডের পরিবর্তনজনিত কারণে এটিকে আমরা সন্নিবেশ সমানতা বলতে পারি। ঠিক একই রকম উদাহরণ আছে, যদি এখানে ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে হয়েছে, যদি একই ধাতু দিয়ে হয়, এম হচ্ছে একটা ধাতু, এ হচ্ছে লিগ্যান্ড, এন সংখ্যক আছে, এম হচ্ছে ধাতু, বি একটা লিগ্যান্ড আসলো, তাহলে একই ধাতু দুই জায়গাতে উপস্থিত, শুধু লিগ্যান্ড গুলো আলাদা আছে। এটির সঙ্গে যদি আমরা এই অবস্থাটি চিন্তা করি, অপর একটি আমরা সজ্জা বা কাঠামো যদি চিন্তা করি, যেখানে এম ধাতুটি আছে এন বিএন, তার পাশে একই ধাতু এম আছে কিন্তু সেখানে হচ্ছে বিএন এন, অর্থাৎ এ আর বি জায়গা পরিবর্তন করেছে সন্নিবেশ সংখ্যার কারণে, সন্নিবেশ স্পেয়ারের ভিতরে, সেই কারণে এই দুটি কাঠামোকে তখন আমরা সন্নিবেশ সমানতা বলতে পারি। তো আমার সামনে লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আমরা আইইউপিএসসি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় আজকের লেকচার আমরা যা বলেছি এগুলো তোমরা বুঝতে পেরেছো, আর বই থেকে দেখে পড়ে নিবে, আরো বিস্তারিতভাবে ডিটেলসে আছে বইয়ের মধ্যে। সবার সুস্থতা কামনা করছি। আজকের লেকচারটি আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।